ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে জায়গাটা স্টার্ট করছি সেটা হচ্ছে এলিমেন্টারি সোসিওলজি, যেটা মডিউল 1টা বেসিক্যালি আমরা সবার আগে দেখব। ঠিক আছে, তো এলিমেন্টারি সোসিওলজি মডিউল 1-এ আমরা কি দেখার আছে এগুলো সবার আগে বেসিক্যালি ডিসকাস করবো এই জায়গাটায়। তো ফার্স্টে দেখে নেবো যে সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ নিয়ে সবার আগে আমরা কথা বলবো। সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ বলতে আমরা সেই পার্সপেক্টিভটাকে বোঝাই যে পার্সপেক্টিভটা হিউম্যান বিহেভিয়ার নিয়ে কথা বলে অ্যান্ড এর কানেকশন নিয়ে কথা বলে, যেটা কিনা সোসাইটির মধ্যে রয়েছে। ঠিক আছে, তো হিউম্যান বিহেভিয়ার সোসাইটির মধ্যে যে কানেকশন রয়েছে সেটাকে আমরা কিন্তু সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ বলবো। এবার এখানে এটা ইনভাইট করে আমাদেরকে বলতে এটা আমাদেরকে বলে কি করতে বলে না, এটা আমাদেরকে বলে যে কানেকশনস খুঁজতে, কোনো একটা ইন্ডিভিজুয়াল পিপলের বিহেভিয়ার অ্যান্ড তার সোসাইটির যে স্ট্রাকচার, এই দুটোর মধ্যে কানেকশন খুঁজতে কিন্তু এখানে আমাদেরকে বলে। ঠিক আছে, এবার তাহলে এই জায়গাটা যদি প্রশ্ন করে যে সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ বলতে কী বোঝাচ্ছে, সো উই নিড টু রাইট দিস ডাউন। এবার এখানে বলা আছে যে 5টা টাইপের পার্সপেক্টিভ এখানে বেসিক্যালি রয়েছে। আচ্ছা, পার্সপেক্টিভ বলতে কী বোঝানো হচ্ছে সবার আগে সেটা বলে দিই। তো দেখ, পার্সপেক্টিভ যে ব্যাপারটা, ঠিক আছে, পার্সপেক্টিভ এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আর কিছুই না, এটাকে আমরা এভাবে ইন্টারপ্রেট করতে পারি যে কোনো একটা জিনিসকে দেখার যে অ্যাঙ্গেল সেটাকেই কিন্তু আমরা বলবো পার্সপেক্টিভ। ফর অ্যান এক্সাম্পল, যদি আমার কাছে একটা এরকম পার্টিকুলার কোনো একটা এরকম জিনিস রয়েছে আমার কাছে, এরকম কোনো একটা জিনিস আমার কাছে রয়েছে, তো এটাকে যদি আমি উপরের দিক থেকে দেখি তাহলে কিন্তু এটা কি দেখাবে, পেনটা একটু হালকা সরু করে নিই, প্রচণ্ড মোটা হয়ে গেছে। তো এখানে যদি আমরা ওই জিনিসটাকে ওপর থেকে দেখি তাহলে ভালো করে দেখ, এটা কিন্তু দেখাবে কীরকম টাইপের, এটা দেখাবে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বা ওই প্যারালেলোগ্রাম টাইপের, তাই না, প্যারালেলোগ্রাম টাইপের, যেটাকে আমরা আয়তঘন বলি, এরকম টাইপের দেখাবে ওপর থেকে। যদি আমরা সাইড থেকে দেখি আমাদের কিন্তু কি দেখাবে, ট্রায়াঙ্গেল, ঠিক না, এই যে ট্রায়াঙ্গেল দেখাচ্ছে সাইড থেকে। কিন্তু যদি আমরা পুরো জিনিসটাকে একইভাবে দেখি, মানে পুরো জিনিসটাকে যদি আমরা সাইড থেকে বা সোজাভাবে দেখি, তাহলে জিনিসটা কিছুটা এই রকম তৈরি হচ্ছে, কেমন এই রকম টাইপের তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা পিরামিড বলি। তাহলে কেউ দেখছে এটাকে প্যারালেলোগ্রাম হিসেবে, কেউ দেখছে এটাকে ট্রায়াঙ্গেল হিসেবে, কেউ দেখছে এটাকে পিরামিড হিসেবে। তিনজন তিনভাবে দেখছে। তাহলে তিনজন যদি তিনভাবে দেখে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে তিনজনের ডিফারেন্ট পার্সপেক্টিভ রয়েছে। হয়তো একটাই কাজ মানে কীরকম না, বলা যাচ্ছে হয়তো কেউ বলছে যে আমি খেলতে যাব, তো কেউ বলছে হ্যাঁ খেলতে যাব, কেউ বলছে ধুর খেলে কী হবে, বেকার হাঁপিয়ে যাব। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা পার্সপেক্টিভ। ঠিক আছে, কেউ বাড়িতে বসে পড়ছে, কেউ আড্ডা মারছে, তো যে আড্ডা মারছে তার পার্সপেক্টিভ হচ্ছে ধুর পড়ে কী হবে, আর যে বাড়িতে বসে পড়ছে তার পার্সপেক্টিভ হচ্ছে যে আমাকে হয়তো এক্সাম ক্লিয়ার করতে হবে, তার জন্য আমাকে পড়তে হচ্ছে। তো প্রত্যেকের ডিফারেন্ট কিন্তু পার্সপেক্টিভ রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে 5টা ডিফারেন্ট পার্সপেক্টিভের কথা আমরা বলছি। ফার্স্ট অফ অল এভলিউশনারি, ইন্টারঅ্যাকশনিস্ট, স্ট্রাকচারাল ফাংশনাল, কনফ্লিক্ট, ফেমিনিজম। 5টা ডিফারেন্ট টাইপের কিন্তু পার্সপেক্টিভ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এক এক করে এক একটা ডিসকাস করব। ফার্স্ট যেটা রয়েছে দ্যাট ইজ এভলিউশনারি পার্সপেক্টিভ। এভলিউশনারি পার্সপেক্টিভ সেখানে আসে যেখানে ভয়, প্রিজুডিস, রিলেশনশিপ, এই সমস্ত জিনিস যদি একটা জায়গায় এসে জড়ো হয়, সেই জায়গাটাকে আমরা এভলিউশনারি পার্সপেক্টিভ কিন্তু বলতে পারি। ঠিক আছে, এখানে বেসিক্যালি একটা এভলিউশন কমপ্লিট হয়। কি কমপ্লিট হয়? একটা এভলিউশন। ঠিক আছে, এভলিউশন কিন্তু কমপ্লিট হয়। আচ্ছা, তো এভলিউশন এখানে মাথায় রাখতে হবে যে এভলিউশন প্রসেসের জন্য এই পার্সপেক্টিভ যে ব্যাপারটা সেটা এক্সিস্টেন্সকে মানে সেটার জন্য এখানে যে বিহেভিয়ার্স, আমাদের যে ব্যবহার বা বিহেভিয়ার্স, আমাদের যে আচার ব্যবহার, এই ব্যাপারটা কিন্তু এক্সিস্টেন্সে এসছে। ঠিক আছে, অ্যান্ড সেটাই কিন্তু আজকে লিভিং কন্ডিশনের একটা বড় জায়গা দখল করে থাকে। তো এটাকে আমরা বলবো কিন্তু এভলিউশনারি পার্সপেক্টিভ, এমন একটা পার্সপেক্টিভ যেটা আসছে কি থেকে, যেটা আসছে কিন্তু এভলিউশন থেকে। ঠিক আছে, বোঝা গেল আশা করছি জায়গাটা। নেক্সট দেখবো যেটা দ্যাট ইজ ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভ। ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভ বলতে বোঝায় যে এটা হচ্ছে একটা মাইক্রো লেভেল থিওরি যেটা রিলেশনশিপের উপর ফোকাস করে ইন্ডিভিজুয়ালদের। মানে ধরলাম এখানে একজন রয়েছে এ, একজন রয়েছে বি, তো দুজন এখানে কি, এই দুজন এখানে ইন্ডিভিজুয়াল, দুজন এখানে ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়ালের মধ্যে যে রিলেশনশিপ,
সেটাকে আমরা বলবো ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভ। ধর আমাদের যে অপশান নাম্বার এ, সে বললো যে আমার অপশান নাম্বার বিকে পছন্দ না, বা আমার অপশান নাম্বার বি বললো যে আমার অপশান নাম্বার একে পছন্দ, বাট আমার ওকে জেলাসি হয়, বা জেলাসি যে ব্যাপারটা সেটা রয়েছে। তো এই পুরো ব্যাপারটাকে কিন্তু আমরা পার্সপেক্টিভ বলতে পারি, ঠিক আছে। এইভাবেই আমাদের সোসাইটির মধ্যে সবার সাথে সবার রিলেশনশিপ গড়ে ওঠে, কারোর সাথে ভালো গড়ে ওঠে, কারোর সাথে খারাপ গড়ে ওঠে। হয়তো দেখা যাচ্ছে তোর পাশের বাড়িতেই থাকে, তার সাথে তোর রিলেশনশিপ দেখা যাচ্ছে ভালো নয়, আবার তার পাশের বাড়িতে যে থাকে তার সাথেও দেখা যাচ্ছে রিলেশনশিপ ভালো, ঠিক আছে। এটা এরকমভাবে বলতে পারি যে আমরা যখন কথা বলি ইন্ডিয়া পাকিস্তানের, ঠিক আছে, তখন কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি এদের দুজনের মধ্যে রিলেশনশিপ ভালো নয়। কিন্তু আবার যখন কথা বলি ইন্ডিয়া নেপালের, তখন কিন্তু বুঝতে পারি যে এদের দুজনের মধ্যে রিলেশনশিপ আবার কি ভালো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার আশা করছি এই জায়গাটা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দ্যাট ইজ ফাংশনাল পার্সপেক্টিভ। এগুলো প্রত্যেকটা আনসারের মানে পরীক্ষায় একদম অ্যাজ ইট ইজ জিজ্ঞেস করবে, ঠিক আছে, মানে অ্যাজ ইট ইজ একদম যা দিয়েছি তাই জিজ্ঞেস করবে। তো এভাবে কিন্তু আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। ফাংশনাল বলতে কী বোঝায় না, কোনো একটা পার্সপেক্টিভের যে ফাংশন রয়েছে, ফাংশন বলতে তার যে ক্রিয়াকলাপ বা তার যে কাজ যেটা রয়েছে সেটাকে আমরা বলবো ফাংশনাল পার্সপেক্টিভ। অ্যান্ড হোয়াট ইজ আ ফাংশনাল পার্সপেক্টিভ? এখানে সোসাইটি গঠন করার জন্য বা একটা জায়গায় একসাথে থাকার জন্য আমরা ইন্টারকানেক্টেডভাবে যদি কাজ করি, এক হারমোনিতে, এবং এখানে যদি আমরা মেনটেন করি ব্যালেন্স, এবং তার সাথে যদি আমরা ইকুইলিব্রিয়াম মেনটেন করি, ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থা, ঠিক আছে, যদি মেনটেন করি, তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু গড়ে তুলতে পারবো একটা ফাংশনাল পার্সপেক্টিভ, একটা এমন পার্সপেক্টিভ গড়ে তুলতে পারবো যেটা কি না মানে ফিউচারে গিয়ে অবশ্যই সেটা ফাংশনাল হিসেবে কাজ করবে, ঠিক আছে, সেটা কিন্তু ফাংশন করবে। এই জন্য আমরা এটাকে কী বলছি, আমরা এটাকে বলছি ফাংশনাল পার্সপেক্টিভ। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। নেক্সট দেখে নেব, নেক্সট দেখব, নেক্সট যেটা রয়েছে দ্যাট ইজ কনফ্লিক্ট পার্সপেক্টিভ। আচ্ছা, কনফ্লিক্ট কাকে বলছি আমরা? প্রথমত কনফ্লিক্ট বলতে সেই জিনিসটা বোঝাচ্ছি যেখানে দ্বন্দ্ব বা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যদি কনফ্লিক্ট হয় বা ফাইট হয়, সেটাকে আমরা দ্বন্দ্ব বলছি। তো সেক্ষেত্রে কনফ্লিক্ট পার্সপেক্টিভ আমরা বোঝাচ্ছি তখন যেখানে দুটো গ্রুপের মধ্যে, মানে সোসাইটির মধ্যে দুটো গ্রুপ রয়েছে, সেই দুটো গ্রুপের মধ্যে যদি ফাংশনাল প্রবলেম হয়, সেটাকে কিন্তু আমরা কনফ্লিক্ট পার্সপেক্টিভ বলবো। এই কনফ্লিক্ট পার্সপেক্টিভে কী হয় সেটা একটু বলে দিই। তো কনফ্লিক্ট পার্সপেক্টিভে আমরা দেখতে পাই যে সোশ্যাল এবং মানে সামাজিক এবং অর্থনৈতিক যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কী হয় না, তাদের ক্ষেত্রে স্ট্রাগল হয় কী নিয়ে? পাওয়ার নিয়ে, ক্লাসেস নিয়ে। লাইক কনফ্লিক্ট পার্সপেক্টিভ হচ্ছে একদম সিম্পলভাবে বলতে গেলে, আজকে আমরা যেরকমভাবে দেখি যে দুটো পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, সাপোজ একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে ধর বিজেপি, একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে ধর টিএমসি। এদের মধ্যে দুজনের মধ্যে ফাইট কী নিয়ে? দুজনে কি মানে দেশের প্রচুর সেবা করছে? মানে এবার সেটা পার্সোনাল হতে পারে কমেন্টটা, বাট যদি আমরা রাজনৈতিক পার্টিগুলোকে দেখি তো এরা কি দেশের খুব একটা সেবা করছে? ব্যাপারটা তা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে পাওয়ারে কে কতটা আসতে পারে, কতটা পলিটিক্স হতে পারে, তাই তো? এক্স্যাক্টলি। তো ঘটনা এটাই যে বিজেপি টিএমসি আমি যদি দুটো বড় বড় পার্টিকে ধরি, তো এই দুটো পার্টির মধ্যে টাসেল কী নিয়ে? তো টাসেল আর কিছুই না, কনফ্লিক্ট পার্সপেক্টিভ নিয়ে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের মানে এখানে যে জিতবে সেই কিনা একমাত্র ডমিনেট করবে, যে জিতবে না সে কিন্তু ডমিনেট করতে পারবে না। যদি আমরা দুটো পলিটিক্যাল পার্টির কথা বলি, এক্ষেত্রে যে জেতে আলটিমেটলি সেই ডমিনেট করে, যে জেতে না সে কোনো ডমিনেট করতেও আসে না, তাই না? এটাই হচ্ছে ঘটনা। এটাকে আমরা কী বলবো? এটাকে আমরা বলবো কনফ্লিক্ট পার্সপেক্টিভ। ওকে, এবার নেক্সট দেখবো। এবার নেক্সট যেটা রয়েছে দ্যাট ইজ ফেমিনিস্ট, ঠিক আছে। 5 নম্বরে রয়েছে আমাদের ফেমিনিস্ট। ফেমিনিস্ট বলতে কী বোঝাচ্ছি? ফেমিনিস্ট হচ্ছে ফেমিনিস্ট সোশিওলজি একটা কনফ্লিক্ট থিওরির মধ্যেই পড়ছে, বাট এটা এমন একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ যেটা জেন্ডারকে অবজার্ভ করে পাওয়ারের নিরিখে, মানে জেন্ডারের সাথে পাওয়ারকে জুড়ে দিয়ে একসাথে এই ব্যাপারটাই কিন্তু আনা হয়, যেটাকে আমরা কী বলছি? যেটাকে আমরা বলছি ফেমিনিস্ট পার্সপেক্টিভ। তো ফেমিনিজম মানে আমরা জানি যে কিনা ফেমিনাইন বা মহিলাদের ওয়েলফেয়ারের জন্য কথা বলে। তাহলে এখানে কি দরকার? এখানে প্রথমত দরকার ফেস টু ফেস ইন্টারাকশন, 1 নাম্বার। 2 নাম্বার যেটা দরকার দ্যাট ইজ রিল্যাক্সিভিটি,
আর 3 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার। এই 3টে জিনিস এখানে কিন্তু দরকার, প্রয়োজন এখানে, ঠিক আছে। এটাকে আমরা বলবো ফেমিনিস্ট। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে ফেমিনিস্ট। তো ফেমিনিস্টের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। অ্যান্ড এখানে বলতে গেলে বেশ কিছু জিনিসের উপর এই ব্যাপারটা আধারিত, ঠিক আছে, একটা কোনো জিনিসের উপর নয়। এখানে ধর সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এখানে ধর রেস, এখানে ধর ইকোনমিক স্ট্যাটাস, ন্যাশনালিটি, এই সমস্ত ব্যাপারের বিষয়ে কিন্তু এখানে ফোকাসটা আসে। অ্যান্ড সেই ফোকাসটাই কিন্তু ফেমিনিস্ট পার্সপেক্টিভ এখানে গড়ে তোলে সোসাইটির মধ্যে। ওকে, আচ্ছা, এটা গেল ফার্স্ট জিনিসটা শেষ হলো। এবার আসছি সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। তো বেসিক্যালি কমন সেন্স বলতে আমরা কোন জিনিসটা বুঝি না, কমন সেন্স বলতে আমরা রুটিন নলেজকে বুঝি, ঠিক আছে, যেটা মানুষের প্রত্যেক দিনের রয়েছে। অ্যান্ড সেই প্রত্যেক দিনের রুটিন নলেজের মধ্যে মানুষ কী করছে, মানুষ অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে। অ্যান্ড তার সাথে ন্যাচারালিস্টিক মানে প্রাকৃতিকভাবে এবং ইন্ডিভিজুয়াল এক্সপ্লেনেশনও মানুষ দিচ্ছে নিজের গ্র্যান্টেড নলেজের জন্য। বলতে গেলে এখানে যদি ব্যাপারটাকে ভালো করে বলি তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কমন সেন্স এমন একটা জিনিস যেটা সোশিওলজিকে বুঝতে হেল্প করে। সোশিওলজিক্যাল নলেজ যেটা, সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ, ঠিক আছে। অবজেক্টিভ মানে জিনিসটা কিন্তু এমন নয় যে আমার নিজের নলেজ একরকম হতে পারে, তোর নলেজটা হয়তো আলাদা, তা কিন্তু নয়, এগুলো কিন্তু অবজেক্টিভ। এখানে এটা হতে পারে যে এখানে কমন সেন্সের দ্বারা আমরা জিনিসটাকে পারসিভ করতে পারি। তো কমন সেন্স আনরিফ্লেক্টিভ, কারণ এটা কখনো অরিজিন বা উৎসকে কখনো কোয়েশ্চেন করে না, ঠিক আছে। তো এরকমই ব্যাপারটা বলা যায় যে এখানে কমন সেন্স আমাদের সোশিওলজিকে কনক্লুশন দিয়ে চ্যালেঞ্জ করে, মানে কমন সেন্স সোশিওলজিকে হেল্প করে, এবং কমন সেন্স সোশিওলজির যে কনক্লুশনগুলো থাকে বা যে এন্ডিংগুলো থাকে সেই এন্ডিংগুলোকে চ্যালেঞ্জ করে। এখানে অ্যান্থনি গিডেন্সের একটা পার্টিকুলার মতামত রয়েছে, সেটা এখানে আমরা কোট করতে পারি, যখন আমরা এটা পার্টিকুলারলি পড়ব তখন এটা কোট করতে পারি। তো এভাবে কিন্তু আমরা এই জিনিসটাকে বুঝতে পারি যে বেশ কয়েকজনের এখানে কথা বলা রয়েছে যে আমাদের যদি আমরা একটু দেখি যে সোশিওলজিস্ট পারসেপশন যেটা, সেটা কমন সেন্সের ওপরে যে সোশিওলজিস্টের পারসেপশন সেটা টাইম টু টাইম চেঞ্জ হয়েছে, এবং এখানে যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে ইভলভ। তার মানে নিয়মটা কিন্তু বারবার করে চেঞ্জ হয়েছে, অ্যান্ড এটা পার্টিকুলারলি এখানে রয়েছে। তো এখানে দেখব যে বলা হচ্ছে সোশিওলজি অ্যাজ সায়েন্স। সোশিওলজিকে একটা সায়েন্স হিসেবে এখানে তুলনা করা হচ্ছে। কীরকম না, সোশিওলজিকে আমরা বলতে পারি সায়েন্টিফিক স্টাডি, ঠিক আছে। অনেকে ভাবে যে সোশিওলজি হচ্ছে সফট সায়েন্স, ঠিক আছে, যেমন সোশিওলজি, সাইকোলজি, এগুলো হার্ড সায়েন্স হতে পারে না। হার্ড সায়েন্স কাকে বলছি? হার্ড সায়েন্স বলছি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলোকে হার্ড সায়েন্স বলছি। তাহলে এখানে বলতে পারি যে সায়েন্সকে এখানে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হার্ড, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো সফটের মধ্যে ফেলা হচ্ছে সোশিওলজি, হার্ডের মধ্যে ফেলা হচ্ছে কিন্তু আমরা যেগুলোকে সায়েন্স বলতে বুঝি, ঠিক আছে। তো সায়েন্স কথাটা আসছে ল্যাটিন ওয়ার্ড সায়ার থেকে, সায়ার, যেটার মানে হলো টু নো, ঠিক আছে। অ্যান্ড এখানে সায়েন্স কথাটার মানে অনেক কিছু পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, যেখানে থিওলজি, আইডিওলজি, লিটারেচার, এই সবের ওপরে কিন্তু সায়েন্স কথাটার মিনিং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মাথায় রাখতে হবে যে সায়েন্টিফিক মেথড এই কথাটা কিন্তু ফার্স্ট টাইম 19th সেঞ্চুরিতে ইউজ হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড সোশিওলজিকে যদি আমরা সায়েন্স বলতে যাই তাহলে বাকি যে সমস্ত সায়েন্সগুলো রয়েছে, যে পার্টটাকে আমরা বেসিক্যালি সোশ্যাল সায়েন্স বলছি, কী বলছি, সোশ্যাল সায়েন্স বলছি, সেই পার্টটার সাথে আমাদেরকে কিন্তু পড়তে হবে ইন্টারঅ্যাক্ট, যাতে আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারি। যদি আমরা এই পার্টটার সাথে ইন্টারঅ্যাক্ট না করি তাহলে হয়তো আমরা এই জায়গাটা ভালো করে বুঝতে পারবো না, ঠিক আছে। সো দেখে নেবো এখানটা আদার সোশ্যাল সায়েন্স কী বলছে। আদার সোশ্যাল সায়েন্স মানে বাকি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে যে সোশ্যাল সায়েন্সের যে বাকি পার্টগুলো রয়েছে, এক মিনিট, তো এটাই বলছি যে এখানে যে সমস্ত বাকি মানে আমাদের যে বাকি সায়েন্সগুলো রয়েছে, ঠিক আছে, সেই বাকি সায়েন্সগুলোর সাথে আমাদের কানেকশানটা বুঝতে হবে কার, সোশ্যাল সায়েন্সে। এবারে বাকি সায়েন্স বলতে আমরা কী বুঝছি সেটা একটু বুঝে নিই। তো বাকি সায়েন্স বা রেস্ট অফ দ্য সায়েন্স বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে অ্যানথ্রোপোলজি, পল সায়েন্স, এদিকে সাইকোলজি আর ইকোনমিক্স, যে চারটেকে আমরা একসাথে বলে থাকি সোশ্যাল
কি সায়েন্স, ঠিক আছে। এই চারটাকে আমরা একসাথে সোশ্যাল সায়েন্স বলে থাকি। এবার ফার্স্টে আসছি অ্যানথ্রোপোলজিতে। তো অ্যানথ্রোপোলজি কী বেসিক্যালি একটু ভালো করে মাথায় রাখবি। অ্যানথ্রোপোলজি কথাটার মানে হলো প্রত্যেকজনের কালচার সোসাইটির মধ্যে বোঝাটাকে আমরা কিন্তু অ্যানথ্রোপোলজি বলে থাকি, ঠিক আছে। সোসাইটিকে পুরোপুরিভাবে না বুঝে আমরা কিন্তু আস্তে আস্তে এখানে ভাগ করে প্রিমিটিভ কালচারের মধ্যে সোসাইটিকে বুঝতে পারি, ঠিক আছে। যেমন ধর ইয়ানোমানো যে পিপল রয়েছে, এটা একটা পার্টিকুলার ট্রাইবের নাম ইয়ানোমানো। তো এটারা থাকে সাউথ আমেরিকান জঙ্গলে, ঠিক আছে। তারা 100 বছর আগে যেমন থাকতো এখনও তারা সেরকমই থাকে, তাদের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। কিন্তু 100 বছর আগে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি বা আমরা যারা নর্মালি একটু ফ্লোতে থাকি, তারা হয়তো ততটা চেঞ্জ হয়ে গেছি যতটা চেঞ্জ হয়তো এক্সপেক্টও করা যায় না। লাইক 100 বছর আগে আমরা হয়তো ফোন ইউজ করতাম না, পিপল ডিড নট নো অ্যাবাউট অ্যান্ড্রয়েড, পিপল ডিড নট নো অ্যাবাউট মানে অ্যাপল, বা পিপল ডিড নট নো অ্যাবাউট ওলা বা এই টাইপের কোনো সার্ভিস কেউ জানতোই না, ঠিক আছে। বা কোনো ম্যাপস, এই সমস্ত জিনিসের কোনো আইডিয়াই ছিল না, ঠিক আছে। আর ম্যাপস তো ছেড়ে দা, তোর মানে 100 বছর আগে আমাদের অনেক কিছুই আইডিয়া ছিল না, ঠিক। উই ডিড নট নো ইভেন অ্যাবাউট ডিজে, ঠিক আছে। সো এই সমস্ত ব্যাপারগুলো তো পরবর্তীকালে এসেছে। অ্যান্ড সেটাই ব্যাপার যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা যেমন ছিলাম সেরকম আমরা আজকে নেই, আমরা যেমন ছিলাম তার থেকে অনেক আলাদা আমরা আজকে আছি। বাট এটাই কিন্তু যদি আমরা এই সাউথ আমেরিকান পিপলদেরকে দেখি, তারা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট রয়েছে যেমনটা তারা আগে ছিল, ঠিক আছে। তার থেকে কিন্তু তারা ডিফারেন্ট রয়েছে। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট টিক্স দ্য ক্লক, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু কিনশিপ প্যাটার্ন প্লাস কালচারাল আর্টিফ্যাক্ট, এগুলো স্টাডিকে বলা হয় অ্যানথ্রোপোলজি। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স বলতে কী বুঝছি? এটা বলতে বুঝছি ভেরিয়াস সোসাইটির মধ্যে বা ডিফারেন্ট সোসাইটির মধ্যে যদি আমরা একটু কানেকশনটা বুঝতে চাই, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখি মাঝে মধ্যে যে কোন টাইপের গভর্নমেন্ট একটা সোসাইটিতে রয়েছে, ঠিক আছে। হতে পারে সেটা কোন টাইপের গভর্নমেন্ট হতে পারে হয়তো সেটা আমাদের ইন্ডিয়ার মতো হয়তো ডেমোক্রেসি রয়েছে, ঠিক আছে। ডেমোক্রেসি রয়েছে, হয়তো দেখা গেল সেখানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট রয়েছে, কী বললাম, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট রয়েছে। হয়তো দেখা গেল সেখানে মোনার্কি রয়েছে, হ্যাঁ কী রয়েছে, সবগুলো বলছি কী কী টাইপের গভর্নমেন্ট হয় আমি বলে দিচ্ছি, যাতে আনসারটা লেখার সময় এই জিনিসগুলো অ্যাড করা যায়, ঠিক আছে। তো ডেমোক্রেসি বললাম, প্রেসিডেন্সিয়াল বললাম, মোনার্কি বললাম, এরপরে বলছি হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি, ঠিক আছে, মোনার্কি। এরপরে থাকতে পারে হচ্ছে অ্যানার্কি, এরপরে থাকতে পারে হচ্ছে আমাদের ডিকটেটরশিপ, আর এরপরে থাকতে পারে আমাদের হচ্ছে অলিগার্কি। তো এবারে এক এক করে মানেটা বলে দিই। প্রথমে ডেমোক্রেসি মানে হচ্ছে আমাদের সোসাইটির মধ্যে যেটা রয়েছে বা ইন্ডিয়ার মধ্যে যেটা রয়েছে, কী রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসির মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে। তো ডাইরেক্ট ডেমোক্রেসি কোনটা? ডাইরেক্ট ডেমোক্রেসি যেমন ধর যেটা রয়েছে সুইজারল্যান্ডে। ইনডাইরেক্ট ডেমোক্রেসি কোনটা? যেটা হচ্ছে ইন্ডিয়াতে। ডেমোক্রেসি বলতে কি বুঝছি না, আমরা যেখানে ভোট দিতে যাচ্ছি বা এই যে ভোট দেওয়ার যে অধিকারটা, এটাকেই কিন্তু আমরা ডেমোক্রেসি বলছি, যেখানে পাবলিকের কথা শোনা হয়, ঠিক আছে। এবার ডাইরেক্ট ডেমোক্রেসি মানে পাবলিককে ডাইরেক্ট জিজ্ঞেস করা হবে। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে যেটা আমাদের ইন্ডিয়ায় রয়েছে, সেটা কীরকম না, সেখানে পাবলিককে ডাইরেক্ট জিজ্ঞেস করা হবে না। আমরা যে এমএলএ এমপি এদেরকে ভোট দিয়ে যেহেতু পাঠাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল, এবং তারা লোকসভা এবং রাজ্যসভায় বসে আমাদের প্রতিনিধিত্ব করছে। তাহলে স্বাভাবিকভাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডেমোক্রেসি, ঠিক আছে। 2 নম্বর রয়েছে প্রেসিডেন্সিয়াল বলতে আমরা এটা বুঝি যে জিনিসটা প্রেসিডেন্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে। কী রয়েছে প্রেসিডেন্টের আন্ডারে বেসিক্যালি? তো প্রেসিডেন্টের আন্ডারে সেটা রয়েছে যেটাকে আমরা বলছি যে যেমন ইউএসএর ক্ষেত্রে কী হয়, ডেমোক্রেসিও রয়েছে কিন্তু ওখানে মেন হচ্ছে প্রেসিডেন্ট, ওখানে কিন্তু প্রাইম মিনিস্টার মেন নন, ঠিক আছে। আমাদের এখানে মেন কিন্তু প্রেসিডেন্ট নন, আমাদের এখানে কিন্তু প্রাইম মিনিস্টার মেন, ঠিক আছে। নেক্সট রয়েছে যেমন মোনার্কি হচ্ছে বেসিক্যালি রাজতন্ত্র, ঠিক আছে। রাজতন্ত্র যেমন ধর আজকের দিনে ভুটানে রয়েছে, ঠিক আছে। তো ভুটানে আজকেও কিন্তু রাজা রয়েছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি আছে, কিন্তু ওখানে রাজা রয়েছে। নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি, যেমন ধর ইউকেতে রয়েছে, ইউনাইটেড কিংডমে রয়েছে, যেখানে কি হয় না রাজা রয়েছে, বাট ইউকের অ্যাকচুয়ালি রাজা নন, এখন রানী রয়েছেন ইউকেতে, ইউনাইটেড কিংডমে।
কিন্তু রানী ওখানে সমস্ত দেখবি ডিসিশন নেন, বাট রানীকে ডিসিশন নিতে হয় সংবিধান অনুযায়ী। তো ওটাকে আমরা বলবো কনস্টিটিউশনাল মোনার্কি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে ওখানে আমরা যদি জানি ব্রিটেনে, তো ব্রিটেনে কিন্তু অলরেডি রয়েছে বরিস জনসনের সরকার, ঠিক আছে? তো বরিস জনসন ওখানে কিন্তু প্রাইম মিনিস্টার, কিন্তু যা ডিসিশন সমস্ত কিছু রানী নেন, কিন্তু রানী কিসের বেসিসে নেবেন? রানী কিন্তু সেগুলো কনস্টিটিউশনের বেসিসে নেবেন। তার মানে রানীকে বেঁধে দেওয়া হয়েছে সংবিধান দিয়ে। এটা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। দেন রয়েছে অ্যানার্কি। অ্যানার্কি কথাটার মানে হচ্ছে কি? অ্যানার্কি বলতে আমরা বোঝাচ্ছে যে কোনো একটা জায়গায় যদি কেউ নিজের মনমর্জি মতো কাজ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানার্কি, ঠিক আছে? নিজের মনমর্জি মতো কাজ করে বা নিজের যাই করতে ইচ্ছে আছে সেটাই করছে, সেটাকে আমরা অ্যানার্কি বলবো। ডিকটেটরশিপ, যেরকম হচ্ছে আমাদের হিটলার, ঠিক আছে? হিটলার কোনো একটা হিটলার, মুসোলিনি, এদেরকে বলা হয় ডিকটেটর। ডিকটেটর কেন বলা হয়? কারণ এরা যে কাজগুলো করতো সেই কাজগুলো অবশ্যই কোনো একটা এজেন্ডার ওপরে ছিল, বাট সেই কাজগুলো কোনো ক্ষেত্রেই নিজের স্বার্থ পূরণের জন্যই করা হতো, তো সেটাকে আমরা বলবো ডিকটেটর, ঠিক আছে? স্বৈরাচারী, ডিকটেটর। আচ্ছা, লাস্ট হচ্ছে অলিগার্কি। অলিগার্কি মানে একটা গভর্নমেন্টের সিস্টেম যেখানে কয়েকটা মানুষের হাতে পুরো পাওয়ারটা দিয়ে দেওয়া থাকে, মাত্র কয়েকটা মানুষের হাতে কিন্তু পুরো পাওয়ার দিয়ে দেওয়া থাকে, সেটাকে বলবো হচ্ছে আমরা অলিগার্কি, ঠিক আছে? তো এই রকম টাইপের গভর্নমেন্ট হয়, এবং সেটা আমরা পড়তে পারি কোথায়? পলিটিক্যাল সায়েন্সের মধ্যে, ঠিক আছে? এটা আমাদের আনসারে আমরা অ্যাড করতে পারি। নেক্সট আছে সাইকোলজি। সাইকোলজি বলতে আমরা সেই পার্টটা বুঝি যেখানে কোনো একজন সোশ্যাল সার্কামস্ট্যান্সেস বা সামাজিক অবস্থা এবং কোনো একজন মেন্টাল প্রসেসকে টার্গেট করে এবং সেখানে সেই পার্সনের মধ্যে দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে, সেটাকেই আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? এই সাইকোলজির মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। সাইকোলজি মাথায় রাখতে হবে যে সাইকোলজি একটা ইন্ডিভিজুয়ালের হতে পারে, আবার ওই ইন্ডিভিজুয়ালের সাইকোলজি নিয়ে আমরা একটা পার্টিকুলার কিন্তু গ্রুপকেও টার্গেট করতে পারি। এবার প্রশ্ন আসবে যে কীভাবে? তো কীভাবে এবার সেটা বলি, যে কীভাবে আমরা টার্গেট করতে পারি। না, কোনো একটা মানুষের ব্রেনকে যদি আমরা ঠিক করে স্টাডি করি, তবেই কিন্তু তার সাইকোলজি আমরা ভালো করে বুঝতে পারবো। এবার ব্রেনকে স্টাডি করে ব্রেনের ফাংশন বুঝতে পেরে আমরা কিন্তু তার মেমরি বা চিন্তাধারা, ড্রিমস, স্বপ্ন, লার্নিং, শিক্ষা এবং পারসেপশন মানে বোঝার দিক, তো এই চারটে জিনিসকে কিন্তু আমরা টার্গেট করতে পারি, অ্যান্ড এই চারটে জিনিসই কিন্তু সাইকোলজির পার্ট বলে আমরা ধরতে পারি, ঠিক আছে? মাথায় থাকবে। আচ্ছা, তো এই হলো ব্যাপার, এটাকে আমরা বলছি সাইকোলজি। ওকে, নেক্সট দেখছি। নেক্সটের মধ্যে যেটা রয়েছে দ্যাট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্সের মধ্যে রয়েছে আমাদের প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে, সমাজের গুডস আর সার্ভিস নিয়ে। মানে ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা জানি যে সমাজের অর্থনীতি নিয়ে কথা বলে, ঠিক আছে? অ্যান্ড এটাতেও কিন্তু আমরা পার্সপেক্টিভ ব্যাপারটাকে এখানে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, ঠিক আছে? আমাদের এর পরের যে ব্যাপারটা রয়েছে সেটা কি? সেটার কিছুই না, সেটা হচ্ছে হিউম্যান সোসাইটি আর অ্যানিম্যাল সোসাইটির মধ্যে পার্থক্য। তো হিউম্যান সোসাইটি আর অ্যানিম্যাল সোসাইটি দুটো জিনিস কি একই নাকি দুটো জিনিস আলাদা? তো সেটা এবার আরেকবার বুঝবো। ওকে, সো অ্যানিম্যাল সোসাইটি আর হিউম্যান সোসাইটি এই যে দুটো রয়েছে, এই দুটোর মধ্যে আমাদের কি ডিফারেন্স রয়েছে সেটা দেখব। প্রথমত, সোসাইটি যে ব্যাপারটা সেটা অনেকগুলো বিইংকে নিয়ে একসাথে তৈরি হয়। বিইং বলতে অনেকগুলো জীবকে একসাথে নিয়ে কালেকটিভভাবে কিন্তু একটা পার্টিকুলার সোসাইটি তৈরি হয়, যেটা আমরা সবাই জানি। কিন্তু সেখানে সোসাইটি শুধুমাত্র মানুষের ওপরেই যে রয়েছে তা কিন্তু নয়, সোসাইটি কিন্তু কোথাও কোথাও অ্যানিম্যালের ওপরেও রয়েছে, ঠিক আছে? অ্যান্ড সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে অ্যানিম্যালের মধ্যে আমরা পিঁপড়েকে ফেলতে পারি, উই পোকাকে ফেলতে পারি, পাখিকে ফেলতে পারি, আমাদের বানর, এপ মানে মাঙ্কি, এপ, ঠিক আছে? এই রকম যে অ্যানিম্যালগুলো, এরাও কিন্তু এক একটা সোসাইটি নিজেদের মধ্যে গঠন করে রাখে। অ্যান্ড এদের যে সোসাইটি সেটাকে আমরা বলবো হচ্ছে কি সোসাইটি? অ্যানিম্যাল সোসাইটি, ঠিক আছে? অ্যানিম্যাল সোসাইটি। তো এক্ষেত্রে অ্যানিম্যাল সোসাইটিটা, আমরা হিউম্যান সোসাইটি মোটামুটি জানি, তো অ্যানিম্যাল সোসাইটিটা বোঝার চেষ্টা করবো আগে। অ্যানিম্যাল সোসাইটির মধ্যে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট। এটা এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা একটা খুব বড় ব্যারিয়ার, খুব বড় মানে ওয়াল বলতে পারিস, কার মধ্যে? হিউম্যান সোসাইটির আর অ্যানিম্যাল সোসাইটির। এই দুটো সোসাইটির মধ্যে এটা একটা ভীষণ বড় ব্যারিয়ার। কেন?
তার কারণ হচ্ছে এখানে যে সেক্সুয়াল ইনস্টিংক্ট, সেটা সেক্স ইনস্টিংক্ট যেটা, সেটা মানে অ্যানিম্যালদের মধ্যে অনেকটা বেশি থাকে হিউম্যানদের থেকেও, ঠিক আছে। এখানে স্যাটিসফ্যাকশান অফ সেক্সুয়াল ইনস্টিংক্ট আর রিপ্রোডাক্টিভ আর্জ যেটা, সেটার জন্য অ্যানিম্যাল কিন্তু একসাথে থাকে, বাট হিউম্যানের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হয় না, ঠিক আছে। মানে এখানে যে সেক্সুয়াল যে ইনস্টিংক্ট, এর সাথে যে রিপ্রোডাক্টিভ আর্জ মানে অবশ্যই বংশ বিস্তার করা, সেটার জন্য কিন্তু অ্যানিম্যালরা কোহ্যাবিটেশন করে, ঠিক আছে। কোহ্যাবিটেশন বলতে একসাথে থাকে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল নিডস বলতে কী বোঝাচ্ছে না, একটা অ্যানিম্যালের এক জায়গায় থাকতে গেলে প্রোটেকশন চাই, কমফর্ট চাই, নার্চার চাই, এই সমস্ত জিনিসগুলো সব একসাথে চাই, ঠিক আছে। তো এটা কোনো একটা অ্যানিম্যাল চাইল্ড যদি আস্তে আস্তে বড় হয়ে নিজের সোসাইটির সাথে সে এখানে খাপ খাইয়ে নেয়, তাহলে কিন্তু অ্যানিম্যাল বেবি সেখানে কিন্তু হিউম্যান বেবির মতো হয়ে যাবে, তার প্রোটেকশন পেলে, এবং অবশ্যই তার আপব্রিঙ্গিংটা তার পেরেন্টসদের ওপর কিন্তু প্রচণ্ডভাবে ডিপেন্ড করবে, ঠিক আছে। পেরেন্টস যদি এখানে তার কমফোর্টেবল জায়গা খুঁজে না পায়, তাহলে কিন্তু সেখানে চাইল্ডটা মারা যেতে পারে। কেন? হয়তো ঠান্ডায় মারা যেতে পারে, হিটে মারা যেতে পারে, বৃষ্টিতে মারা যেতে পারে, ঠিক আছে। আবার কোনো বন্যজন্তুর আক্রমণেও কিন্তু মারা যেতে পারে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আচ্ছা, কালচার ইররেলিভেন্ট টু অ্যানিমালস মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মানুষ বেশ কিছু আলাদা রিজনের জন্যও কিন্তু একসাথে থাকে, অ্যান্ড এই রিজনগুলো সব অ্যানিমালদের থেকে কিন্তু আলাদা। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, মানুষের ক্ষেত্রে এডুকেশন, ইকুইপমেন্ট, অপরচুনিটি, কন্টেন্ট, থটস, অ্যাসপিরেশন, এগুলোর কিন্তু বেঁচে থাকার সাথে কোনো সম্পর্ক নেই, বাট মানুষকে এগুলো সব করতে হয়, তাই না? বাট অ্যানিম্যালদেরকে এগুলো করতে হয় না, ঠিক আছে। অবশ্যই খাওয়া, ইট, ড্রিঙ্ক, এগুলো আমরা অ্যানিম্যালদের মতোই করি, ঠিক আছে। কিন্তু অ্যানিম্যালদের মতো আমরা যেটা করি না, সেটা হচ্ছে অ্যানিম্যাল খাবার তৈরি করতে চায় না, আমরা কিন্তু খাবার রান্নাঘরে খাবারটাকে তৈরি করতে চাই, সেটা আবার পয়সা দিয়ে কিনে এনে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা পার্থক্য, খুব বড় পার্থক্য এটা, ঠিক আছে। তো এখানে কালচার যেটা, এখানে মাথায় রাখতে হবে যে আমরা যতটা ওদের মতো, ততটা আবার আমরা ওদের থেকে ডিফারেন্ট। কীভাবে না, এটা বলা হয় যে মানুষ হচ্ছে একটা অ্যানিম্যাল, কিন্তু একটা অনেক বড় ব্রেনের সাথে, এবং তার মানুষের কথা বলার সামর্থ্য রয়েছে। অ্যানিম্যালদের কিন্তু কোনো সিভিলাইজেশনের টাচ নেই, ঠিক আছে, বা এদের কিন্তু সোসাইটির কোনো পারপাস এদের নেই। যদি একটা মানুষ একা থাকে, যে কিনা ইন্টেলিজেন্সের সাথে, মানে ইন্টেলিজেন্স রয়েছে, সেখানে মানুষের কালচার আর ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে তৈরি হয়। তো কালচার যে জিনিসটা, সেটা আমরা পুরোপুরি ম্যান বা হিউম্যান সোসাইটির মধ্যে ফেলে দিতে পারি, যেখানে আমরা যদি কোনো একটা জায়গাকে আমরা কালচারলেস বলছি, ঠিক আছে, তাহলে সেই জায়গাটাকে আমরা বলতে পারি যে যেখানে হিউম্যান থাকছে না, সেখানে গিয়ে থাকছে, সেখানে কিন্তু থেকে যাচ্ছে অ্যানিম্যাল, যদি কোনো একটা জায়গায় কালচার না থাকে, ঠিক আছে। এরপরে শুধু কালচার থাকলেই হবে না, ঠিক আছে, সেটাকে কী করতে হবে, সেটা আস্তে আস্তে সেটাকে ডেভেলপও করতে হবে, অ্যান্ড ডেভেলপ করা হবে, অ্যান্ড তার সাথে ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা জায়গা আছে, এখানে দরকার আছে, যেগুলো কিন্তু অ্যানিম্যালের জায়গায় থাকে না, এটা মাথায় রাখতে হবে। তো এই ছিল মেইন ডিফারেন্স বিটুইন হিউম্যান কালচার অ্যান্ড অ্যানিম্যাল কালচার। তো বেসিক্যালি এখানে আমরা যেটা নিয়ে নেক্সট কথা বলবো, সেটা হচ্ছে সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন। অ্যান্ড ইম্যাজিনেশন বলতে আমরা সবার আগে যেটা বুঝি, সেটা হচ্ছে এটা, যে কোনো একটা জিনিসকে যদি বলে কেউ যে সেটাকে সে ইম্যাজিন করছে, তার মানে ডেফিনেটলি সেই জিনিসটার একটা আউটলাইন ক্রিয়েট করা, তাই না? সেই জিনিসটার একটা কিন্তু ব্রিফ আউটলাইন ক্রিয়েট করা হচ্ছে ওখানে ইম্যাজিন করতে গিয়ে। তো এখানে বলা হচ্ছে যে ভিভিড অ্যাওয়ারনেস অফ দ্য রিলেশনশিপ বিটুইন এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ওয়াইডার সোসাইটি। তো এখানে বলা হচ্ছে যে গোয়িং বিয়ন্ড দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হাউ স্ট্রাকচারাল ফোর্সেস শেপ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দেয়ার অ্যাকশন। তো একটা ইন্ডিভিজুয়ালের অ্যাকশনগুলোকে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে, এবং আমরা এটা বোঝার চেষ্টা করি যে সেই যে ইন্ডিভিজুয়ালটা রয়েছে, তার যে অ্যাকশনগুলো, সেটাকে স্ট্রাকচারাল ফোর্স কীভাবে আস্তে আস্তে অ্যাফেক্ট করে যাচ্ছে। তো সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করি। কোথায় এই জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা? সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন। এবার যদি আমরা আসি, তাহলে দেখব তিনটে মেজর সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ রয়েছে। এক নাম্বার হচ্ছে সিম্বলিক পার্সপেক্টিভ, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। দু নাম্বার স্ট্রাকচারাল ফাংশনালিজম, আর তিন নাম্বার হচ্ছে কনফ্লিক্ট থিওরি।
তার মধ্যে কনফ্লিক্ট থিওরি আমরা অলরেডি ডিসকাস করেছি, আগের দুটো একটু দেখে নেবো ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের মধ্যে বলা হচ্ছে যে এটা সোশিওলজিস্টদেরকে এটা বোঝাতে হেল্প করে যে সিম্বল এবং ডিটেলস অফ এভরিডে লাইফ, কী বললাম, সিম্বল এবং ডিটেলস অফ এভরিডে লাইফ, এই দুটো জিনিসকে নিয়ে আমরা কিভাবে কি করতে পারি, সিম্বল আমাদের কি কাজে লাগে এবং কিভাবে পিপল একজনের সাথে আরেকজন কথা বলতে পারে বা ইন্টারঅ্যাক্ট করতে পারে, এই ব্যাপারটাই কিন্তু বলা হয় সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। ওকে, আচ্ছা, এটা ম্যাক্স ওয়েবারের অ্যাসারশন থেকে আসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, একটা অ্যানাদার পয়েন্ট আর কি, ঠিক আছে? তো এর একটা মডেল রয়েছে, মডেলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিভিজুয়াল দুজনের মধ্যে কানেকশান করছে কি ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? তো একজন ইন্ডিভিজুয়ালের সাথে একজন, যেমন ধর আমি আর তুই, এটা আমি ধরলাম আর এটা ধরলাম তুই, ঠিক আছে প্রীতম, তাহলে সেক্ষেত্রে এই দুজনের মধ্যে ইন্টারঅ্যাকশনই এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের দুজনকে হয়তো বিগত 1 ঘন্টা ধরে একই ক্লাসের মধ্যে অনলাইনে বসিয়ে রেখেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে দেখব স্ট্রাকচারাল ফাংশনালিজম, এটা বলা হচ্ছে, এটাকে কনসেনসাস থিওরি বলা হয়। তো এটা একদম ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারে, কনসেনসাস থিওরি কাকে বলছে, তো দ্যাট ইজ স্ট্রাকচারাল ফাংশনালিজম, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে এই জায়গাটায় মাথায় রাখতে হবে যে সোশিওলজিস্ট একজন, ঠিক আছে, সে নিজের সোসাইটি স্ট্রাকচার বোঝার চেষ্টা করে অ্যান্ড সোসাইটিটার স্ট্রাকচার কীভাবে ফাংশন করে সেইটা বোঝার কিন্তু চেষ্টা করে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি আগেই বলেছি যে এটা স্টেবিলিটি, হারমোনি, এভলিউশন, এই সমস্ত জিনিস, একটু আগে বলছিলাম না, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, এই সমস্ত ব্যাপার রয়েছে। তো এইগুলো কিন্তু একসাথে নিয়ে সে চলার চেষ্টা করে অ্যান্ড সেটাকেই আমরা কিন্তু বলছি এখানে কি স্ট্রাকচারাল ফাংশনালিজম। এটারও একটা মডেল রয়েছে, মডেলটার মধ্যে 1 নম্বর রয়েছে হচ্ছে তারা হিউম্যান নিডটাকে মিট করার চেষ্টা করে, তার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা স্টেবিলিটি, অর্ডার অ্যান্ড হারমোনি, আর একটা হচ্ছে মেনটেনেন্স অফ সোসাইটি। তো 1 নম্বর হচ্ছে তারা হারমোনি রাখার চেষ্টা করে, স্টেবিলিটি রাখার চেষ্টা করে সোসাইটিতে, আর তার সাথে হচ্ছে এগুলো করার মাধ্যমে তারা কিন্তু কী করে, সোসাইটিটায় স্টেবিলিটি রাখার চেষ্টা করে। আর লাস্ট রয়েছে আমাদের কনফ্লিক্ট থিওরি, ঠিক আছে? তো এই কনফ্লিক্ট থিওরির মধ্যে আমরা যেটা দেখব সেটার মধ্যে রয়েছে ধর সোশ্যাল স্ট্রাকচার, অবশ্যই এখানে প্যাটার্নগুলোকে তৈরি করে অ্যান্ড ইনইকুয়ালিটিটাকে তৈরি করে, যে ইনইকুয়ালিটিটা কেন তৈরি হয়, কারণ এখানে যে রিসোর্সেস রয়েছে, ঠিক আছে, সেই রিসোর্সেসের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় না, কি হয় না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্ভব হয় না। যেহেতু ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্ভব হয় না, তাই জন্য এখানে কিন্তু সমানভাবে জিনিসগুলো সবাই পায় না অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু এখানে একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে একটা ভ্যাকিউম তৈরি হয় অ্যান্ড সেই ভ্যাকিউমটা তৈরি করার জন্য, হওয়ার জন্যই কিন্তু এই কাণ্ডটা এখানে হয়। কোনটা? সেটা হলো কনফ্লিক্ট, অ্যান্ড কনফ্লিক্ট যখনই হবে সেটা কিন্তু ডিল করবে রিঅর্গানাইজেশন অ্যান্ড চেঞ্জের উপরে। একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টরি রয়েছে, এটা একটা পার্টিকুলার ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে হয়তো কাজ করছে 1000 জন মজদুর, অ্যান্ড এই 1000 জন মজদুরের হয়তো মানে এই ফ্যাক্টরিটা কাদেরকে দিয়ে চলছে, তো আনসার হচ্ছে এই 1000টা মজদুরকে দিয়েই চলছে, বাট আনসার হচ্ছে এই ফ্যাক্টরিটার প্রফিটকে নিয়ে যাচ্ছে, তো আনসারটা হচ্ছে কিন্তু এর প্রফিট নিয়ে যাচ্ছে এর মালিক, তাই না? কিন্তু অ্যাকচুয়াল প্রফিট কার হওয়া উচিত? এই 1000 জনের মধ্যে ভাগ করা উচিত, বাট কখনোই হয় না সেটা, কে নিয়ে যায়? মালিক নিয়ে যায়। এই জন্য তৈরি হয় কিন্তু কনফ্লিক্ট। দেখা বললাম না যে রিসোর্সগুলো ডিস্ট্রিবিউশন হয় না, এই যে প্রফিটটা আসছে, এই প্রফিটটা কিন্তু কখনোই ডিস্ট্রিবিউট হয় না আমাদের এর মধ্যে, ঠিক আছে? এমন বলে না যে এবারে আমাদের 1000-এর জায়গায় 2000 কোটি টাকা এসছে, তাই তোমাদের এবার ডবল স্যালারি দেবো, কখনো হয় না, ঠিক আছে? ও স্যালারি যেটা ও সেটাই পাবে, ঠিক আছে? তো এই জন্য কনফ্লিক্ট তৈরি হয়। আর কনফ্লিক্ট যখনই হবে তখনই কিন্তু দেখা যাবে বন্ধ দেখা দেবে, তখনই হয়তো দেখা যাবে পিকেটিং দেখা দেবে, তখনই হয়তো দেখা যাবে বয়কট দেখা দিচ্ছে। আর যখনই এগুলো দেখা দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে রিঅর্গানাইজেশন হচ্ছে, হয়তো কোম্পানি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে এক কাজ করছি, যে সবার যা বেতন ছিল তার সাথে 100 টাকা করে বাড়িয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার করবে। বা হয়তো বললো যে চেঞ্জ মানে হতে পারে যে যারা এই ব্যাপারটা রিভোল্ট করছিল তাদেরকে হয়তো চাকরি থেকে বের করে দেওয়া হলো, এই ব্যাপারগুলোও হতে পারে, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপার আমাদের মাথায় রেখে চলতে হবে। তো মোর ওভার আমরা মডিউল 1টা এখানে শেষ করে ফেলেছি, মডিউল 1-এ আর বিশেষ কিছু এভাবে নেই।